হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার স্বামী রোজ সকালে বেরিয়ে যেত আর রাতের গভীরে ফিরত। কাজের চাপে এতটাই ক্লান্ত হয়ে পড়ত যে বিছানায় শুতেই ঘুমিয়ে যেত। আমি প্রাজি আমার অপূর্ণ ইচ্ছাগুলো নিয়ে একা থেকে যেতাম। কিন্তু কি আর করতাম, ভেবেছিলাম বোধহয় এটাই জীবন। কিন্তু যেদিন জানলাম সে কাজের অজুহাতে অন্য কারো কাছে যায়, সেদিন আমার হৃদয়ে ভেঙে চুরমার হয়ে গেল। ঠিক তখনই আমার দেবর দীপক আমার জীবনে এক নতুন রং এনে দিল। সে আমার সঙ্গে এত আদরে কথা বলত, আমার দুঃখগুলো বুঝত। ধীরে ধীরে আমি টের পেলাম আমার স্বামীর চেয়েও বেশি সুখ এখন দীপকের কাছে পাচ্ছি। যখন আমি এই বাড়িতে নতুন বউ হয়ে এসেছিলাম, তখন দীপক মাত্র ১১ বছরের এক দুষ্টু ছেলে ছিল। সবসময় আমার আশপাশে ঘুরঘুর করত, ভাবি বলে ডাকত। আমি তাকে আমার ছোট ভাইয়ের মতোই ভালোবাসতাম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে বদলে গেল। দীপক এখন ১৮ বছরের যুবক, লম্বা, সুদর্শন, আকর্ষণীয়। তার চোখে সেই আগের নিষ্পাপ ভাবটা আর ছিল না, বরং ছিল এক গভীর আকর্ষণ। যখনই সে আমার দিকে তাকাত, মনে হতো সে কিছু বলতে চায়, কিন্তু সাহস করে উঠতে পারছে না। একদিন দুপুরে বাড়িতে একদম নিস্তব্ধতা। আমার স্বামী রোহিত কোথায় যেন বেরিয়েছিল। আমি আনমনে একা বসেছিলাম। হঠাৎ দীপক এসে হাজির। ধীরে ধীরে বলল, ভাবি, তুমি তো খুশি নও, তাই না? আমি চমকে উঠলাম। এ কি কথা দীপক, তুই অথচ কথা বলিস না? কিন্তু সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি মিথ্যে বলছ। আমি জানি ভাইয়া তোমাকে ঠকাচ্ছে, আমি সব দেখি। আমি তোমাকে দুঃখী দেখতে পারি না, ভাবি। তার কথাগুলো আমার হৃদয়ের গভীরে গিয়ে ঠেকল। আমার চোখ ভিজে এলো। দীপক আলতো করে আমার হাত ধরে বলল, যদি তোমার জীবনে ভালোবাসা না থাকে, তাহলে এর মানে এই নয় যে তুমি ভালোবাসার যোগ্য নও। সেই রাতে বৃষ্টি হচ্ছিল। আমি ঘরে একা বসেছিলাম। হঠাৎ দীপক ভিজে চুপচুপে ঘরে ঢুকল। তার চোখে এক অদ্ভুত অস্থিরতা। সোজা আমার কাছে এসে বলল, ভাবি, আমি আমার মনের কথা তোমাকে বলতে চাই, তারপর তুমি যা চাও সিদ্ধান্ত নিও। আমি চুপ করে রইলাম, কিন্তু আমার হৃদয়টা ধ্রিম ধ্রিম করে লাফাচ্ছিল। সে আমার পাশে বসল। তার আঙুলগুলো আমার হাতের তালুতে আলতো করে ঘষে যাচ্ছিল। তারপর আমার চোখে চোখ রেখে বলল, আমি তোমাকে সবসময় ভালোবেসে এসেছি, ছোটবেলা থেকে, যখন আমি ভালোবাসার মানে পর্যন্ত জানতাম না। কিন্তু এখন আর নিজেকে আটকাতে পারছি না। তুমি চাইলে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিতে পারো, কিন্তু যদি কখনো তোমার মনে আমার জন্য একটুও ভালো লাগা থেকে থাকে, তাহলে শুধু একবার আমার দিকে তাকাও। তার কথা শুনে আমার চোখ দিয়ে টপটপ করে জল পড়তে লাগল। আমি ইতস্তত করে বললাম, কিন্তু দীপক, তুই তো তোর ভাবি। সে মুচকি হেসে বলল, না, তুমি শুধু মায়া, সেই মেয়ে যাকে আমি অগাধ ভালোবাসি। সে আলতো করে আমার মুখ তার হাতে তুলে নিল। তার আঙ্গুলের ছোঁয়া আমার গালে কাঁপা কাঁপা নিঃশ্বাসের মতো লাগছিল। সেই মুহূর্তে আমি বুঝলাম আমি কতটা একা ছিলাম, আর হয়তো আমিও তার ভালোবাসার দিকে টান অনুভব করছিলাম। সেই রাতে প্রথমবার আমি আমার হৃদয়ের কথা শুনলাম। আমরা সমাজের সব সীমা পেরিয়ে গেলাম। সেই রাতটা শুধুই ভালোবাসার ছিল, কোনো ভয় ছাড়া, কোনো আক্ষেপ ছাড়া। পরদিন সকালে যখন ঘুম ভাঙল, দীপক আমার পাশেই ছিল। তার চোখে সেই ভালোবাসা যার খুঁজে আমি ছিলাম। সে আমার হাত ধরে জিজ্ঞেস করল, কি ভাবছ? আমি ভয়ে ভয়ে বললাম, দীপক, যা হলো তাকে ঠিক ছিল। সে হাসল আর বলল, যদি এটা ভুল হতো, তাহলে তোমার চোখে এত শান্তি থাকত না। কিন্তু আসল ঝামেলা তখনই শুরু হলো। আমার স্বামী রোহিত গত কিছুদিন ধরে বাড়িতে কমই আসছিল। আমি জানতাম সে অন্য কারো সঙ্গে আছে, কিন্তু কখনো প্রশ্ন করিনি। কিন্তু এখন সবকিছু বদলে গিয়েছিল। আমি আর সেই নীরব সহকারী নারী ছিলাম না। একদিন আমি রোহিতের পিছু নিলাম শহরে। সেখানে তাকে একটি মেয়ের সঙ্গে দেখলাম। দুজনের হাতে হাত, হাসি মুখে গল্প করছে। আমার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কিন্তু এবার আমি কাঁদলাম না। আমি জানতাম আমার সিদ্ধান্ত ঠিক ছিল। দীপককে ফোন করে বললাম, তুই ঠিক বলেছিলি দীপক, রোহিত আমাকে ঠকাচ্ছে। সে বলল, আর দুঃখ সইস না মায়া, যা তোমার তাকে গ্রহণ করার সময় এসেছে। আমাদের সিদ্ধান্ত পাকা হয়ে গেল। সেই রাতে যখন রোহিত বাড়ি ফিরল, আমি তাকে সরাসরি প্রশ্ন করলাম, সত্যি বলো, তুমি কার সঙ্গে আছো? প্রথমে সে মিথ্যে বলল, কিন্তু যখন আমি প্রমাণ দেখালাম, সে হতবাক হয়ে গেল। ভেবেছিল আমি কেঁদে ভাসব, অনুরোধ করব। কিন্তু আমি শুধু একটা কথাই বললাম, আমি ডিভোর্স চাই। সে হেসে বলল,
এত সহজ নয় মায়া। আমার নামের সঙ্গে জুড়ে তুমি সম্মান পেয়েছ, এখন তা ছাড়া ছাড়া এত সহজ হবে না। কিন্তু আমি আর কারো বন্দী ছিলাম না। আমি বাড়ি ছেড়ে দীপকের কাছে চলে গেলাম এক নতুন শুরুর জন্যে। দীপক আমার অপেক্ষা করছিল। যখন বললাম আমি সব শেষ করে দিয়েছি, তার চোখে খুশির অশ্রু ঝিলিক দিল। সে আমাকে জড়িয়ে ধরে বলল, এখন আমরা নতুন করে জীবন শুরু করব, কোনো ভয় ছাড়া। আমি দীপকের হাত ধরলাম আর তার সঙ্গে এক নতুন পথে পা বাড়ালাম। কারণ কখনো কখনো ভালোবাসা সেটাই যাকে পেতে গোটা জীবন লেগে যায়। আর আমি আমার ভালোবাসা খুঁজে পেয়েছিলাম। আমরা এখন এমন এক মোড়ে দাঁড়িয়েছিলাম যেখান থেকে পিছনে ফেরা অসম্ভব। আমি দীপকের সঙ্গেই ছিলাম, কিন্তু সমাজের পরিবারের চোখে আমাদের সম্পর্ক পাপের থেকে কম ছিল না। আমি জানতাম এটা সহজ হবে না, কিন্তু আমি আর ভয় পেয়ে বাঁচতে চাইনি। গ্রামে যখন খবর ছড়ালো যে আমি রোহিতকে ছেড়ে দীপকের সঙ্গে থাকছি, লোকে আমাদের নিয়ে কুৎসিত কথা বলতে শুরু করল। আমাকে তিরস্কার করত, বলতো ছোট দেওয়ারকে ফাঁসিয়ে নিয়ে গেল। দীপক কেমন করে নিজের ভাবির প্রতি মন দিল, লজ্জা করল না? কিন্তু দীপক আমার হাত আরও শক্ত করে ধরে সবাইকে বলল, আমাদের ভালোবাসা কোনো পাপ নয়, আমরা কোনো অপরাধ করিনি। যদি কেউ এটা না বোঝে তাহলে সেটা তাদের চিন্তার দোষ। গ্রামে আমাদের গল্প আগুনের মতো ছড়িয়ে পড়ল। কিন্তু কেউ আমাদের পক্ষে ছিল না। এমনকি দীপকের বাবা মাও রেগে গেলেন। তারা দীপককে বাড়ি থেকে বের করে দিয়ে বললেন, যদি তুই এই মেয়ের সঙ্গে থাকতে চাস তাহলে আমাদের বাড়িতে তোর জায়গা নেই। দীপক কিছু না বলে আমার হাত ধরে সেখান থেকে চলে এলো। আমরা পিছনে ফিরে তাকালাম না, কারণ আমাদের কাছে হারানোর আর কিছুই ছিল না, শুধু একে অপরকে ছাড়া। আমরা শহরে চলে এলাম। দীপক তার পড়াশুনো চালিয়ে গেল, আর আমিও একটা চাকরি খোঁজা শুরু করলাম। ধীরে ধীরে আমরা আমাদের নতুন জীবন গড়ে তুললাম। কারো কথার পরোয়া করতাম না, কারণ আমাদের কাছে আমাদের ভালোবাসা ছিল। কয়েক বছর পর যখন দীপক একজন সফল ব্যবসায়ী হয়ে উঠল, তখন সেই লোকেরা যারা আমাদের তাচ্ছিল্য করত আমাদের কাছে এসে বলতে লাগল, আমরা ভুল করেছিলাম, তোমাদের ভালোবাসা সত্যি ছিল। আমি মুচকি হেসে বললাম, সত্যি ভালোবাসা সবসময় নিজের জায়গা করে নেয়, দুনিয়া যতই তাকে ঠেলে দিক না কেন। দীপক আমার দিকে তাকিয়ে বলল, এখন আমরা শুধু নিজেদের জন্য বাঁচব, আর কারো কথা ভাবব না। তারপর আমরা আমাদের জীবন শুরু করলাম, এমন এক জীবন যা আমরা পুরোপুরি নিজেদের জন্য বেছে নিয়েছিলাম। আমাদের ভালোবাসা, আমাদের খুশি, আর শুধু আমরা দুজন। সময় কেটে গেল, আমাদের মেয়ে বড় হতে লাগল। তার সঙ্গে আমাদের ভালোবাসাও আরও গভীর হল। দীপক সবসময় আমার পাশে থাকত, আমার প্রতিটি চাহিদার খেয়াল রাখত। সে শুধু আমার স্বামী নয়, আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার সঙ্গী, আমার সবচেয়ে বড় সাহারা ছিল। আমাদের ব্যবসা তখন খুব ভালো চলছিল, দীপকের পরিশ্রম ফল দিয়েছিল। আমরা এখন একটা সুন্দর বাড়িতে থাকতাম। একদিন আমরা আমাদের পুরনো গ্রামে গেলাম। সেখানে সবকিছু আগের মতোই ছিল, কিন্তু এবার মানুষের দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছিল। যারা আমাদের তিরস্কার করেছিল তারা আমাদের দেখে অবাক হয়ে গেল। তাদের চোখে লজ্জার ছাপ। রোহিতও সেখানে ছিল। তার জীবন তছনছ হয়ে গিয়েছিল। যে মেয়ের জন্য সে আমাকে ছেড়েছিল, সে তাকে ঠকিয়ে চলে গিয়েছিল। সে এখন একা, ভাঙা, লজ্জিত। আমাদের দেখে তার মুখে অনুশোচনার ছায়া পড়ল। রোহিত আমাকে বলল, মায়া, আমাকে মাফ করে দাও, আমি তোমার সঙ্গে খুব অন্যায় করেছি। আমি হালকা হেসে বললাম, অতীতের জন্য আফসোস করার চেয়ে আজকে সামলে নাও। দীপক আমার হাত ধরে বলল, চলো মায়া, আমাদের এখন ভবিষ্যতের দিকে এগোতে হবে। আমরা সেখান থেকে চলে এলাম, পিছনে কিছুই রাখলাম না। আমাদের একটাই লক্ষ্য ছিল, আমাদের ভালোবাসা আর পরিবার নিয়ে সুখের জীবনযাপন করা। আমাদের মেয়ে বড় হচ্ছিল। আমরা চাইতাম সে এমন একটা দুনিয়ায় বড় হোক যেখানে ভালোবাসাকে পাপ বলে গণ্য করা হয় না। একদিন দীপক আমাকে তার বাহুতে জড়িয়ে বলল, মায়া, তুমি যদি আমার জীবনে না থাকতে আমি অধরাই থেকে যেতাম। আমি তার চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, আর তুমি যদি আমার সঙ্গে না থাকতে আমি কখনো ভালোবাসার আসল মানে বুঝতাম না। আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম। আমাদের গল্প এখানেই শেষ হয়নি। কারণ আমাদের ভালোবাসা কখনো শেষ হবে না। এটা আমাদের স্মৃতিতে, আমাদের হৃদয়ে, আমাদের মেয়ের হাসিতে চিরকাল বেঁচে থাকবে। জীবনের পথ একটা বইয়ের মতো, কিছু পাতা বেদনায় ভরা, কিছু খুশিতে। আমার পথও তেমনি ছিল। আমি ভালোবাসাকে জিয়েছি, হারিয়েছি,
আবার ফিরে পেয়েছি আর এখন তাকে আঁকড়ে ধরেছি। আমার মেয়ে প্রাধি জিজ্ঞেস করে, মা বাবা, তোমাদের ভালোবাসা এত গভীর কি করে? আমি তাকে বলি, যখন দুটো হৃদয় একে অপরের জন্য ধ্বনিত হয় তখন দুনিয়ার কোনো শক্তি তাদের আলাদা করতে পারে না। আমি মায়া, আমি জীবনকে আমার শর্তে বেঁচেছি, আর আজ পুরো হৃদয় দিয়ে বলতে পারি আমি ঠিক করেছিলাম। এখন আমি বিদায় নিচ্ছি, কিন্তু আমার গল্প সেই সব হৃদয় বেঁচে থাকবে যারা সত্যিই ভালোবাসায় বিশ্বাস করে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। তোমাদের কাছে গল্পটা কেমন লাগলো? দয়া করে তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাও। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটায় লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা অন করে দাও, যাতে আমাদের নতুন ভিডিওর খবর তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়।